একটা ছেলে যদি তোমার খুব খেয়াল রাখে, তুমি বাড়ি পৌঁছেছো, তুমি ঢুকেছো, তোমার চারিপাশে কারা আছে, তুমি পার্টি করতে গেছো বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে, কারা কারা আছে একটু আমায় দেখিয়ে দাও, তুমি ঠিক আছো তো, খেয়েছো, এই করেছো, সঙ্গে সঙ্গে বাকিরা বলবে যে সে ছেলেটা কি খেয়াল রাখে না, কত প্রোটেক্টিভ তোমার প্রতি, আহা কি ভালোবাসা। এই সেম জিনিসটাই যদি তুমি মেয়ে হিসাবে সারাদিন ধরে করো, একই কর্মগুলো, তখন বাপ রে বাপ কি পেছনে পড়ে আছে, সারাদিন ওকে নজরে রাখে, কি পজেসিভ মেয়ে। যে মায়ের শরীরটা ঠিক আছে কিনা, মানে এখন এমন একটা দাদা দিল্লিতে থাকে, এবার মায়ের কিছু শরীরটা খারাপ হলেও আমার শুধু মনে হচ্ছে আমি এখন আর ওখানে পৌঁছাতে, এটা আমাদের না প্রফেশনের ওটাই একটা ডিমেরিট বলতে পারে। শেষ রক্তটুকু যদি দিয়ে দিতে হয়, সেটা হয়তো আমি কর্মের জন্যও দিতে পারবো যদি সেটা ডিমান্ড করে, কিন্তু কাছের লোক তো কখনো কিছু ডিমান্ড করে না, কিন্তু তাদের না বলাতে যদি আমি করে দিই, সেটা হলো আমার কাছের মানুষদের জন্য। তিনি সমাজের দেওয়া পরিচয়ের বিরুদ্ধে গিয়ে নিজের একটা পরিচয় তৈরি করতে চেয়েছিলেন, অভিনয়ের জন্য আত্মত্যাগ করেছিলেন, নিজের স্বপ্ন পূরণের জন্য প্রচুর অপমান সহ্য করেছেন, শুধুই বিশ্বাসঘাতকতা, মানে চেনা মানুষের বিশ্বাসঘাতক হতে দেখেছেন, অপবাদ সহ্য করেছেন। তিনি বিনোদিনী দাসী, এবং এই মানুষটাকে বড় পর্দায় যিনি ফুটিয়ে তুলছেন, শুধু ফুটিয়ে তুলছেন বলা ভুল, তিনি আত্মস্থ করেছেন তার জীবনীটাকে এবং যাপন করছেন তার সঙ্গে, সেই রুক্মিণী মৈত্র আমাদের সঙ্গে আজকে আছেন। এবং আমার মনে হয় সত্যি তাই, মানে প্রথম থেকে 5 বছর ধরে এই মানুষটা বোধহয় তোমার সঙ্গে রয়েই গেছে, মানে এবং থাকবে না আজীবন, থেকে যাবে, সেটা সত্যি। এবং আজকে মানে এই 5 বছরটা শুরুই হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিয়ে, সেই লোক সেটে, এবং আজকে হয়তো এই প্রমোশনের যাত্রাটা শেষ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিয়ে, এবং আমাদের প্রমোশনও শুরু হয়েছিল রামকৃষ্ণ ঠাকুরকে দিয়ে, এবং আজকে ওনারই আবির্ভাব হচ্ছে পর্দায়। তো একটা আমি বলছি না, এই ছবিটা কিন্তু একটা মুহূর্ত কাকতালীয় না, প্রতিটা মুহূর্ত আমার মনে হয় লেখা আছে। আর এটা আমি সত্যি এবার বিশ্বাস করতে শুরু করে দিয়েছি যে প্রতিটা জিনিস বিনোদিনী বা ভগবান নিজে স্বয়ং লিখে দিয়েছে, নয়তো এইভাবে এত কিছু হতে পারতো না। একদম। এবং আজকে আমরা প্রত্যেকে একটা দারুণ সময়ের মধ্যে দিয়ে কাটালাম, কিন্তু আমি এই ছবিরই একটা ছোট্ট ডায়লগ, তার হাফটা দিয়ে আমি যদি প্রশ্নটা করি, যে নারীদের মানে নারীর নিস্তার নেই টলিলে চরণ, এবং পুরুষদের কথাটা তো তার আগেই বললাম না, এইটা 2025-এ দাঁড়িয়ে রুক্মিণীকে কতটা সহ্য করতে হয়? অবশ্যই করতে হয়, এবং সেটা শুধু রুক্মিণীকে কেন, মানে আমাদের ডায়লগটাই হলো যে এই জগতে শতপাপে নেই পুরুষের স্খলন, নারীর নিস্তার নেই টলিলেই চরণ। আমার মনে হয় যে আমরা যেভাবে আজকেও দাঁড়িয়ে মহিলাদেরকে প্রজেক্ট করি, এবং সবকটাই জিনিস মানে সিম্পল, একটা ভীষণ সিম্পল, যেটা রুক্মিণী স্পেসিফিকও না, যেটা যে কোনো মানুষের স্পেসিফিক। একটা ছেলে যদি তোমার খুব খেয়াল রাখে, তুমি বাড়ি পৌঁছেছো, তুমি ঢুকেছো, তোমার চারিপাশে কারা আছে, তুমি পার্টি করতে গেছো বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে, কারা কারা আছে একটু আমায় দেখিয়ে দাও, তুমি ঠিক আছো তো, খেয়েছো, এই করেছো, সঙ্গে সঙ্গে বাকিরা বলবে যে সে ছেলেটা কি খেয়াল রাখে না, কত প্রোটেক্টিভ তোমার প্রতি, আহা কি ভালোবাসা। এই সেম জিনিসটাই যদি তুমি মেয়ে হিসাবে সারাদিন ধরে করো, একই কর্মগুলো, তখন বাপ রে বাপ কি পেছনে পড়ে আছে, সারাদিন ওকে নজরে রাখে, কি পজেসিভ মেয়েটা। সেম জিনিস ছেলেরা যেটা করবে সেটা মেয়েদের জন্য সঙ্গে সঙ্গে বদলে যাবে। সিম্পল জিনিস, অভিনেত্রীর জীবনে ধরো তুমি ফর এক্সাম্পল এই ছবিটা বিনোদিনী, আমি যদি কোনো ডিস্ট্রিবিউটরের সঙ্গে কথা বলি, এক্সিবিটরের সঙ্গে কথা বলি, তখন বা যে কোনো ফিল্ডে যেখানে মেয়েরা প্রফেশনাল জায়গা থেকে সবসময় ধরো এগোনোর চেষ্টা করছে, তখনই তারা যদি সেম জিনিসটাই কারোর সাথে কথা বলে, তখন সেটাকে সেটিং বলা হয়। কিন্তু ছেলেরা যদি সেম জিনিসটা করে, যে এই শোন না এটা করে দিও, কিন্তু তুমি এটা দেখে নেও, হ্যাঁ আমার ছবিটা, তখনই সেটা তখন সেটা অ্যাম্বিশিয়াস হয়ে যায়, যে বাবা ও কি সিরিয়াস ওর ছবি নিয়ে, হ্যাঁ ও কি সিরিয়াস ওর কাজ নিয়ে, দেখেছো ও এত একটা পার্টির মধ্যে আমি সাইডে একজনকে নিয়ে গিয়ে কথা বলি, তখন দেখ সেটিং করছে। মহিলারা করলে, ছেলেরা করলে দেখ এত পার্টির মাঝখানে কিন্তু ওর ফোকাসটা ওর সিনেমা। সত্যি এটা তো হয়, এবং মানে আমাদের সকলকেই এটা সহ্য করতে হয়, এবং সেই সময় কথা কি মিলে যে কোনো, হ্যাঁ এটা অবাক লাগছে। আমি যতবার রামের সঙ্গে এই ছবিটা নিয়ে যখন আমরা বসতাম, যখন আমরা সিনেমা শুট করেছি, আমি বললাম যে শুধু শালটুকুই বদলেছে, মানসিকতাটা বদলেছে, আছে ভালো পুরুষরা আছে ভালো, আর এটা শুধু পুরুষদের না, এটা অবশ্যই না। প্রথমে একটা মেয়েদেরও, আমরা যে এত এত বলি না নারী শক্তির কথা, ফেমিনিজমের কথা, মেয়েদেরকে আগে এসে মেয়েদের পাশে দাঁড়াতে হবে সম্পূর্ণভাবে। ওই 99% আর 1% হলাম না, 100% হতে হবে। যখন আমরা একদম হোল হব না, কমপ্লিট হব,
তখনই আমরা বলতে পারো পুরুষদেরকে এবার তোমরা আসো, না তো ওরাই তো আমাদের উপর হাসবে, তোমরা নিজেরাই তো নিজেদের মধ্যে মারপিট করছো। কোনো ছেলে বলে না যে আজকে রুক্মিণী বাবা 18 কেজি গেইন করে কিরকম লাগছে দেখতে, কিন্তু কোনো মেয়েই প্রথম বলবে যে দেখো জামাটা কিরকম একটা। সো এই জিনিসগুলো যেরকম ভালো পুরুষও আছে সমাজে, ভালো নারীরাও আছে সমাজে, এবং উল্টোটা দুপক্ষেই আছে। এবং ফেমিনিজম যে কথাটা সেটা কিন্তু ইকুয়াল রাইটস এর জন্য দাঁড়ায়, কেউ কম বেশি না, এবং এটা জুড়েই। তো আমি এটাই বলবো যে অবশ্যই স্বাধীন হওয়ার মানে পূর্ণভাবে সেটার জন্য আরেকটু পথ চলা বাকি আছে। মানসিকতায় বদল এলেই সবটা ঠিক হয়ে যাবে। একদমই তাই। আচ্ছা, এই মানে এই জার্নিটায় বোধহয় অনেক কিছু তোমায় শেখালো, মানে রুক্মিণীও বোধহয় খানিকটা বদলালো। আমার মনে হয় রুক্মিণী বদলালো না, রুক্মিণী নিজেকে ফিরে পেল এই ছবির মাধ্যমে। আমরা ছোটবেলায় না অনেক বেশি এই চারিপাশে, ছোটবেলায় তো হাতে মোবাইল ফোনটা থাকে না, যেখানে লাইক শেয়ার কমেন্ট আমরা তো পড়ি না। আমরা যেটা যেই মুহূর্তে যেটা ফিল করি সেইটাই আমরা বলি। যে আমরা যখন বড় হয়ে যাই না, তখন যারা দেখবে যা পেটে যা মনে সেটা মুখে, তখন বলে বাবা ও কিরম বাচ্চাদের মতন, সেই ওই বাচ্চা হওয়াটা আমরা ভুলে যাই। যখন আমি চৈতন্য লীলাটাও করি, আমার মনে আছে আমি ছোটবেলায় মায়াপুরে গিয়ে ওখানে যখন আমাদের সন্ধ্যা আরতি হতো, ভোরে আরতি হতো, সবকটা আমি দেখতাম। আমি গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যে দিনের 3 বেলা 12টা ওই যে গোপীরা যারা থাকতো এবং রাধাকৃষ্ণ সবার জামা কাপড় পাল্টানো হতো, সবার গয়না অলংকার সবকটা পাল্টানো হতো, বদলানো হতো, সেটা দেখতাম। আরতির সময় নাচতাম, এবং আমি রাধা হয়ে নাচতাম না, আমি চৈতন্য মানে ওই সাধুদের গেরুয়া বেশ পরে আমি নাচতাম হাত তুলে, এবং তখন আমার ভয়ই ছিল না। এখন এতগুলো কথা, এখন এতগুলো প্রশ্ন, বাবা নারী হয়ে পুরুষের রূপে অভিনয় করছো শ্রী চৈতন্য হয়ে। ছোটবেলা তো ভাবিনি কি নারী কি পুরুষ, মানে তো আমরা সব এক, আমরা তো সবাই নিজেদের মতো নাচছি। আমরা তো সেই মুহূর্তে শুধু সমর্পণ করছি ভগবানের কাছে, এবং জীবনটা সেটাই হওয়া উচিত। এবং সেটা দিন বাড়তে 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 ওটা ভুলে যাও, বিকজ এত রং চং। আমরা একটা বড় সানগ্লাস পরে নিই, শুধু আমাদের জগতের লোক না, সবাই একটা না সানগ্লাস পরে নেয়। মাঝে মাঝে ওটাকে খুলে একটু দেখতে হয় যে জীবনটা ওই রঙের না, পাতার রং যে সবুজ, গাছের ওই ট্রাঙ্কটা যে ব্রাউন, আকাশের রংটা, এইগুলো আবার দেখতে শুরু করলাম এই ছবিটার মাধ্যমে। এবং অনেক কিছু ফিরে পেলে, মানে যেহেতু ছোটবেলাটা ফিরে পেলে, তো তুমি যেহেতু বলছিলে এই কদিন আন্টিকে সময়ই দেওয়া হয়নি, আজকে আমাদের জন্য অনেকটা দেরি হলো, কিন্তু তাও তুলনামূলকভাবে তুমি একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবে। আজকে গিয়ে বোধহয় মায়ের সঙ্গে ভালোভাবে কথা হবে। হ্যাঁ, কথা বলার ইচ্ছা আছে, কিন্তু আমি এটাও জানি মা তো মা হয়। আমি বলে কিছু বলে না, ঘুমাও। আমার মা বলে শুধু ঘুমা। আমাকে মা শুধু রোজ বলছে ঘুমিয়েছো 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাচ্ছ। সে তো জানে যে কখন বাড়ি ঢুকছি আর কখন বেরোচ্ছি। তো আমি সেটাও ভালো করে জানি যে আমার মা ওইটাই বলবে যে ঘুমাও কিছু। মা জানে মেয়ের মনটা, ছেলে মেয়ের মন তো মাই জানবে, আর কে জানবে তার বিয়ন্ড। সো সে জানে। আমার চিন্তা যে মায়ের শরীরটা ঠিক আছে কিনা, মানে এখন এমন একটা দাদা দিল্লিতে থাকে, এবার মায়ের কিছু শরীরটা খারাপ হলেও আমার শুধু মনে হচ্ছে আমি এখন আর ওখানে পৌঁছাতে, এটা আমাদের না প্রফেশনের ওটাই একটা ডিমেরিট বলতে পারো। মানে কিছুদিন আগে আমার মাসি, আমার মায়ের নিজের যমজ বোন, উনি মারা যান, এবং আমি পাশের গলিতেই শুট করছি। তবুও আমাকে 4 ঘন্টা অপেক্ষা করতে হলো, কারণ আমার ডে লাইটে শুট ছিল। তারপরে আমি মাসিকে দেখতে যাই। সেইটা মাথায় রেখে তখন শুট করেছো? সেইটা মাথায় রেখে শুট করেছি। আমার গোটা সেট থমথমে। ওরা যখন জানতে পেরেছে, আমি বললাম যে করে নি, এটাই করতে হয়। তো এটাই হয়তো আমি অসাধারণ কিছু করছি না, কিন্তু এই সাধারণের মধ্যে অসাধারণ হয়তো এইভাবেই মানুষ হয়ে ওঠে। একদম। এই যে আমরা আত্মত্যাগ বা আত্মবলিদানের কথাও বলছিলাম, খানিকটা তেমনই। আমি যদি রুক্মিণীকে জিজ্ঞাসা করি সেটা কিসের জন্য করতে পারে রুক্মিণী জীবনে, মানে আমি সবকিছু ছেড়ে দিতে পারি, আমার ওটাই গোল, আমার ওটাই লক্ষ্য, আমি এবং ওই দিকেই এগোবো, যাই আসুক রাস্তায় সামনে। আমার কাছের মানুষদের জন্য। আমার কাছে যতই যাই হয়ে যাক, হ্যাঁ আমি কোনো রোলের জন্য, কোনো সিনেমার জন্য আমি কমপ্লিটলি আত্মসমর্পণ করে দিতে পারবো, ত্যাগও করতে পারবো, কিন্তু হয় না যে একদম মানে আমার শরীরের শেষ রক্তটুকু যদি দিয়ে দিতে হয়, সেটা হয়তো আমি কর্মের জন্যও দিতে পারবো যদি সেটা ডিমান্ড করে। কিন্তু কাছের লোক তো কখনো কিছু ডিমান্ড করে না, কিন্তু তাদের না বলাতে যদি আমি করে দিই, সেটা হলো আমার কাছের মানুষদের জন্য। সেইটাই আমাকে বানায়। দ্যাট ইজ হোয়াট মেক্স মি দ্য হিউম্যান বিং দ্যাট আই অ্যাম। আমার কানেকশনটা তোমার সাথে এই ক্যামেরার সামনে না, আমার অর্পিতার সাথে কানেকশনটা কিন্তু ক্যামেরার পেছনে, এবং সেইটাই আমার কাছে জীবনে ম্যাটার করে। এইটা তো আরেকজন আসবে এখানে, আরেকজন আসবে ওখানে, ওইখানে ক্যামেরার পেছনে গিয়ে মানে আমি
তুমি তুমি তো আমাকে চেনো, তুমি তো আমাকে চেনো, তুমি এটা বেশি ভালো বলতে পারবে। ওর জন্য ইনসিকিউরিটিও বোধহয় নেই। আমার মনে হয় যে দুটো হাত আছে, দুটো পা আছে, আমি নিঃশ্বাস নিতে পারি, আমি চোখে দেখতে পারি, আমি কানে শুনতে পারি, আমি কথা বলতে পারি, আমি টেস্ট করতে পারি, আমি সুস্থ আছি। এটাই অনেকজন পায় না। এবং সেই জায়গা থেকে বাকি যা যা আমরা জীবনে অর্জন করছি সেটা কিন্তু বোনাস। সো এখানে ইনসিকিউরিটির কোনোই জায়গা নেই। এখানে যেটা পাবো সেটাকে তোমাকে ভাবতে হবে যে এই যে সময় এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। তো আমি ভাবিনি যে আমি এত কিছু করে, আমি ভাবিনি আমি বিনোদিনীর পোস্টারে হব। এটা হয়ে গেছে, আজকে আমি বিনোদিনী, সত্যি আমি বিনোদিনী। কেউ মানুক কি না মানুক, কিন্তু আমিও। এবং প্রতিটা কাজে কাজে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ধাপে ধাপে সেটা আমি চেষ্টা করে অ্যাটলিস্ট দর্শকের কাছে পৌঁছাচ্ছি এবং দর্শক সেটাকে গ্রহণ করছে। সে এতটা পথ চলা এবং কোনো কিছু না ভেবেই হয়তো গেল। তো আমি এত কিছু তো পেলাম, তো তাহলে আর কিসের? এটা নিয়ে তো উই শুড বি গ্রেটফুল ইন লাইফ। শুধু মুখে বললাম না, সেটা ভেতর থেকেই আসবে। যেরকম হয় না, কাউকে দাদা দিদি বললে যে সম্মান করা, তা নয়, সম্মান মন থেকে আসে। একদম। যাই হোক, শেষ করব, খুব বেশি সময় আজকে নেই। কিন্তু আমরা এই গানে মানে যেটা বললে তুমি তখনও, যে এই যে নারী হয়ে পুরুষ সাজার আর কি, সেটা প্রথমে বিনোদিনী দাসীও অবাক হয়েছিলেন যে পুরুষ সাজবো আমি মঞ্চে। সেক্ষেত্রে আমি ধরো এরকম একটা সুযোগ এলো যে তুমি একজন পুরুষ হয়ে উঠলে, কে হতে চাইবে? হ্যাঁ, এই তো হলাম, আমিও শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে উঠলাম। আচ্ছা, পর্দায় পুরুষ, বাস্তবে এরকম একটা সুযোগ এলো। আমি জানি কি অদ্ভুত ভাবে আমাকে টেক্কা বেরোনোর পর আমাকে অনেকজন রিভিউ লিখেছে বাংলার শাহরুখ খান। আমাকে আলাম যে কিভাবে এটা হতে পারে, মানে অনেক রিভিউজ আমি পেয়েছি। আলাম যে আমি বুঝতে পারছি নাকি, বাট বিকজ যদি কোনো পুরুষ হয়ে উঠতে হতো তাহলে হয়তো, জানি না, আমি কোনোদিনই এই প্রশ্নটা নিয়ে ভাবিনি। যদি কোনো পুরুষ হয়ে উঠতে হতো তাহলে আমি প্রেসিডেন্ট হতাম বা প্রাইম মিনিস্টার হতাম এই দেশের, এবং নারীদের জন্য খুব দারুণ দারুণ লস বানাতাম যেগুলো আমার মনে হয় যে উপযুক্ত। সেদিনকেই বিলটা পাস করাতাম একদম সেই মানুষটা সেজে। এবং আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সমস্যার সমাধানও বোধহয় হয়ে যেত। অবশ্যই, এবং হওয়া দরকার। সে আজকে কোনো নারী সে পুরুষ হয়ে অভিনয় করে সেই বিলটা পাস করুক, বা যে পুরুষের কাছে সেই পাওয়ারটা আছে, এইটুকুই বলবো একজন নারী হয়ে, একজন নাগরিক হয়ে, যে যাতে এটা হোক এবং একটা উদাহরণ সেট করা হোক, যেটার ফলে আর কোনো পুরুষ কোনো মেয়ের দিকে ঘুরে একটা সিটিও মারতে ভয় পায় এবং সম্মানে চোখ ছাড়া আর অন্য কোনো চোখে না দেখে। একদম। থ্যাংক ইউ সো মাচ রুক্মিণী। এবং এই যে পারবো কি না হতে, সেখান থেকে পেরেছি, এই জার্নিটা শুধুই তোমার নিজের এবং অবশ্যই রামকমল দারও। এবং তাই এটা তোমার সঙ্গেই থাক আজীবন। শেষ করব, কিন্তু শেষে সেই জার্নির খানিকটা অংশ দর্শকদের তো হতেই হবে, তার জন্য কি বলবে? পারবো কিনা থেকে পেরেছি থেকে 23 তারিখের পর আপনারা বলবেন যে পেরেছো। তো সেইটারই অপেক্ষায় এখন আমিও আছি, আপনাদের বিনোদিনী আছে। বিনোদিনীর 141 বছরের অপেক্ষার অবসান হয়েছে, স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়েছে। এবার রুক্মিণীর 5 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে 23শে জানুয়ারি থেকে বাংলায় এবং 24শে জানুয়ারি থেকে সারা দেশ জুড়ে। সো প্লিজ হলে আসবেন, সপরিবারে হাউসফুল করে তুলবেন বিনোদিনীকে, তার যোগ্য সম্মানটা, প্রাপ্যটা ফিরিয়ে দেবেন, তার গল্পটা শুনবেন। নমস্কার। লাস্ট একটা, রুক্মিণী কি তার প্রাপ্য যোগ্য সম্মানটা পায় বা পেয়েছে? 7 বছর অবশ্যই পায়, আমার মনে হয়, আমার বিশ্বাস। আমি কোনো কিছু সেরম ভাবে ভাবি না। আমার মনে হয় ঠিক আছে, আলোচনা সমালোচনা তো হতেই থাকবে। এবার বিনোদিনী করে যদি আমি 141 বছরের একটা অপেক্ষার যদি অবসান যে ঘটলো, সেটা দেখে যদি আমি না ইন্সপায়ার্ড হই, তাহলে আর কি হলো? তো যদি আমাকে আর একটা 141 বছর অপেক্ষা করতে হবে, তখন আমার নামে একটা বায়োপিক হবে। বাহ, থ্যাংক ইউ।